সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত। এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব পদ্মা সেতুতে কড়াকড়ি আরোপ করা হয়েছে, এসব বিষয় নিয়ে আলোচনা করব নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের বিষয়ে। এই জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক জনাব মাইনুল আলম, আছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ জনাব মাসুদ কামাল। স্বাগত জানাচ্ছি আপনাদের 3 জনকেই। ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে পদ্মা সেতু উদ্বোধনের পর গতকাল যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছিল। আজও যানবাহনের পদ্মা সেতুতে যান চলাচল করছে, কিন্তু আমরা গতকাল যেটা দেখলাম সেটা হলো এক ধরনের বাঁধ ভাঙা স্রোত, অতি উচ্ছ্বাস, আনন্দ, এবং এসব আনন্দ ছাপিয়ে যে বেশ কিছু ঘটনা ঘটেছে যেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে। মোটরসাইকেলের বেপরোয়া গতিতে চালানোর জন্য দুর্ঘটনা ঘটেছে, মৃত্যুর ঘটনা ঘটেছে, নানাবিধ কার্যকলাপ আমরা দেখলাম। এমনি একটি পরিস্থিতিতে আজ সকাল থেকেই পদ্মা সেতু এলাকা কড়াকড়ি আরোপ করা হয়েছে, যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং যেসব বিধিনিষেধ পদ্মা সেতুকে ঘিরে কার্যকর হওয়ার কথা ছিল তা আজ থেকে কার্যকর করা হয়েছে। আপনি কি মনে করেন পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করার প্রতিবাদে কিন্তু আমরা দেখলাম আজকে মোটরসাইকেল আরোহীরা ক্ষোভ প্রকাশ করেছে, ছোট্ট একটু মিছিলের মতনও তারা করেছে। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার শ্রদ্ধেয় সহ-আলোচক এবং এনটিভির দর্শক শ্রোতা। হ্যাঁ, পদ্মা সেতু নিয়ে কিন্তু একটা উচ্ছ্বাস আছে, বিশেষ করে যারা তরুণ এদের মধ্যে কিন্তু উচ্ছ্বাসটা আরও বেশি। আপনি দেখবেন যে এই যে আসলে বাংলাদেশে হুন্ডা কারা চালায়, যেটা আমাদের তরুণ সমাজ যেটা এরাই হুন্ডা চালায়। সুতরাং তারা একটা যদি ওপেন কোনো রাস্তা পায় সেখানে তারা একটা জোরে চালাবে, স্পিড দিয়ে চালাবে, এটাই স্বাভাবিক। না, কিন্তু পদ্মা সেতুতে যেটা দেখলাম যে 110 কিলোমিটার আমি বলছি যে মোটরসাইকেল চালাতে গিয়ে 2 আরোহীর মৃত্যু হয়েছে। না, এইটা হয়েছে আর প্রথম দিন একটা উচ্ছ্বাস তো মানুষের মধ্যে আসি, আমরা যেটা লক্ষ্য করলাম। কিন্তু তারপর আমার যে জিনিসটি মনে হচ্ছে ওখানে আমি যতটুকু দেখলাম যে সচিত্র ছবি যেটা টেলিভিশনে দেখিয়েছে, যে এখানে আসলে সরকারের অনেক পরীক্ষা নিরীক্ষারও কিছু ব্যাপার রয়েছে। আপনি দেখবেন যে টোল প্লাজা মাত্র 5টা চালু করেছে, 5টা, যার জন্য কিন্তু আপনার জ্যামটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। এটা প্রথম দিন হয়েছিল, তারপর আছে এখনো 5টা, আপনার 5 লাইনের বেশি এখনো করতে পারেনি। তারা আরেকটা করবে, এটা বলতেছে যে আরেকটা আমরা করব। সুতরাং এখানে আপনার লেন কিন্তু বাড়াতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো হ্যাঁ, কিছু বিধিনিষেধ তো ওখানে আপনার করতে হবে, কারণ এবং আমি যেটা দেখেছিলাম যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হবে। কিন্তু গতকালকে প্রথম দিন আমরা যেটা দেখেছিলাম, আমরা কিন্তু সেভাবে আসলে কড়াকড়ি দেখিনি। আমরা দেখলাম যে মানুষ গাড়ি থামিয়ে নামছে, ছবি তুলছে, তারপর দ্রুত গতিতে হুন্ডা চালিয়ে যাচ্ছে। এগুলি আমার মনে হয় ওখানে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু সঠিকভাবে দায়িত্বটা পালন করতো, এই জায়গাতে হয়তো কিছুটা রক্ষা পাওয়া যেত। না, এক ধরনের কি বলে শিথিলতা বলবো, বা একটু স্বেচ্ছায় এক ধরনের কিছু ছাড় দেওয়া হয়েছিল, হতে পারে। তারা গতকাল কি ঘোষণা করেছিল যে আজকে আমরা ছাড় দিলাম, ছাড় দেওয়া হয়েছে। এই সমস্ত কর্মকাণ্ড, ছবি তোলা, তারপরে গাড়ি করা, গাড়ি রেখে তাদের গ্রুপ ছবি করা, অন্যান্য আরো কিছু কর্মসূচি কার্যক্রম হয়েছে, টিকটক করা, কেউ আবার নামাজ পড়েছে, নানা কিছু হয়েছে। না, এটা প্রথম দিন তো হয়েছে, আমি তো বলছি এটা এক্সপেরিমেন্টাল একটা আপনার কাজ। এটা কর্তৃপক্ষেরও যেমনই একটি অভিজ্ঞতা হয়েছে, আর যারা যাত্রী তাদেরও কিন্তু আমার মনে হয় কিছু লার্নিং জ্ঞান হয়েছে। এখন আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, পদ্মা সেতুটা কেন, এটা দ্রুত যাওয়ার জন্য। আপনি যে বাংলাদেশের এখন দেখবেন আপনি প্রচুর এই যে পাঠা, উবার ইত্যাদি হওয়ার কারণে ব্যাপক হুন্ডা কিন্তু বাংলাদেশে এখন চলে, সারা বাংলাদেশে। তো সুতরাং আপনি যদি হুন্ডা ওখান দিয়ে চলতে না দেন, তাইলে কিন্তু বিরাট একটা অংশ যাত্রীদের তারা কিন্তু বঞ্চিত হবে। কারণ আপনি দেখবেন কিন্তু হাইওয়েতে কি না, সেইটা এটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, সেইটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে।
যে আপনি ওখানে কিন্তু একটা স্পিডে জরিমানার একটা সিস্টেম আছে, যে আপনি এত, যেমন ওখানে ইর মধ্যে 60-এর উপর আপনি করতে পারবেন না, তাহলে ওখানে মেশিন বসানোর পরে, হ্যাঁ স্পিড যদি 60-এর উপরে ওঠে তাহলে আপনাকে জরিমানা করা হবে বা আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হয় কর্তৃপক্ষকে এই জিনিসগুলি কড়াকড়ি আরোপ করতে হবে। নাম্বার 1, হুন্ডাকে আপনি বন্ধ করলে কিন্তু সমস্যার সমাধান হবে না, কারণ আপনি এটা তো দ্রুত গতিতে যাওয়ার জন্য পদ্মা সেতু না মানুষ ব্যবহার করছে। আপনি যদি আজকে আমরা দেখেছি যে হুন্ডা ফেরিতে পার হচ্ছে, ফেরিতে পার হলে তো সেই প্রায় 2-2.5-3 ঘন্টা এখানে লেগে যাচ্ছে, তাহলে তো এটার সুফল নাগরিকরা পাচ্ছে না। কিন্তু ওখানে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা দায়িত্বে আছে তাদেরকে আরো কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করে হুন্ডাকে চালার ব্যবস্থা করে দিতে হবে। সেই কঠোর মানে প্রয়োগ আমরা দেখছি আজকে থেকে। মাসুদ কামালের কাছ থেকে, জনাব মাসুদ কামাল, আজকে আমরা যে পরিস্থিতি দেখলাম, আপনি কি মনে করেন যেটি এবিএম মোশাররফ হোসেন বলছিল, মোটরসাইকেল কি চলতে দেওয়া উচিত, না এই নিষেধাজ্ঞাটা স্থায়ী বলবৎ করা মানে স্থায়ী করবেন কেন? আপনি মোটরসাইকেল তো চলতে দেওয়া উচিত, কেন চলবে না? মোটরসাইকেল না চলার তো কোনো লজিক নাই, যে কারণে বন্ধ করছে না। হাইওয়েতে কি এভাবে মোটরসাইকেল চলবে? হাইওয়েতে কি মোটরসাইকেল চলে না এখন? পৃথিবীর সব দেশেই চলে, পৃথিবীর সব দেশে হাইওয়েতে মোটরসাইকেল চলে, কেন চলবে না? মোটরসাইকেল চলবে। বাট বিষয়টা হলো কি, এখানে যে জিনিসটা আপনার মূল যে সমস্যাটা হয়েছে, যে এত বড় একটা সেতু হয়েছে, বড় সেতু, কোনো সন্দেহ নেই, বড় একটা স্থাপনা, এবং এটা নিয়ে সরকারিভাবেও এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। যারা এই সেতুটা কেন বড় এটা না বুঝে না, তারাও কিন্তু সরকারি প্রচারণায় কিন্তু এক ধরনের মানে আপনার প্রলুব্ধ হয়েছে, যে ওখানে যে দেখতে হবে, না জানি কি জিনিস সেটা একটা হয়েছে। মানুষের মধ্যে কিন্তু উৎসাহটা বেশি বাড়ছে। আর আমাদের তো এমনিতেই একটা নতুন কিছু হইলে পরে দেখার ব্যাপারে আমাদের আগ্রহ একটু বেশি। যেমন আমি সকালে একটাই দেখলাম, একটা ফেসবুকে দেখলাম যে 1977 সালে যখন আমাদের এই ফার্ম গেটের ফুটওভার ব্রিজটা হয়, এটা আমাদের দাঁড়ানোর লোক ছিল না, মানে জায়গা ছিল না, এত লোক উঠছে এখানে। নতুন একটা জিনিস হয়েছে, দেখে জিনিসটা কি। তো আমাদের কৌতূহলটা এমনি বেশি। আবার আরেকটা বিষয় আছে, আমাদের তো বিনোদনের জায়গাও নাই। আমরা কোথায় কি বিনোদন করব? বিনোদনের কিন্তু কোনো জায়গা নাই। তো এটা একটু পাইছে, গেছে ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য ফেসবুকে এখন দেওয়ার জায়গা আছে, অ্যালবামটা আছে ফেসবুক, ওখানে দিতে হবে কে কত ভঙ্গিতে ছবি তুলতে পারে, টিকটক করতেছে, নাচতেছে, গাইতেছে, এগুলো তো একটা ব্যাপার স্যাপার আছে। বাট প্রবলেমটা কি হলো, যে এই যে কাজগুলি করেছে, এটা তো আমরা হঠাৎ করে কালকে করলো তা না, কিন্তু এটা আমরা সবসময় করি। আমাদের টাইপটা এরকম। তো আমাদের বাঙালিদের যে এরকম একটা টাইপ আছে, এটা কি আমাদের কর্তৃপক্ষরা বুঝে না, জানে না? এরা কি এই দেশে বাস করে না? বাস তো করে, না জানার কোনো কারণ নাই। তো ওনারা যখন জানেন, তখন ওনারা জিনিসটাকে মানে ওনারা পালসটাই বুঝতে পারেন না যে পাবলিক কি করতে পারে। পাবলিক যেটা করছে এটা কিন্তু আমি বলবো এটা আমাদের টাইপ ভাই, আমরা এরকমই, আমরা কিছু পাইলে পরে এগুলি করি। তো আমাদের তো ওইভাবে হ্যান্ডেল করতে হবে। সেজন্য আপনি মানে নিরাপত্তা বেষ্টনী তার কেটে সেখান দিয়ে আপনি ঢুকে যাচ্ছেন। আপনি এরকম একটি স্থাপনা, যেটা অত্যন্ত স্পর্শকাতর স্থাপনা, সেই স্থাপনার উপরে গাড়ি চলতেছে, শত শত গাড়ি যাচ্ছে, এবং মানে প্রচুর গাড়ি চলাচল করছে। আপনি গাড়ি রেখে আপনি ছবি তুলছেন, গ্রুপ ছবি তুলছেন, নাচ গান করছেন, কেউ কেউ নামাজ পড়ছেন, আবার আরো অন্যান্য কার্যক্রম মানে পরিচালিত হয়েছে। যে লোকগুলি করতেছে, এই লোকগুলো আমার দেশেই তো লোক। হ্যাঁ, নিঃসন্দেহে। এদের সমালোচনা করে আমি কিছু পাবো না। এইগুলি নিয়ে আমরা বাস করি এই দেশে এইগুলিকে নিয়েই আমরা বাস করি। একটা প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছেন, তার সামনে একটা মেয়ে সাতটায় চলে গেল না, কি করে গেল? এইগুলি নিয়ে আমরা বাস করি। এই উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে আমাদের রাজনৈতিক নেতারাই সৃষ্টি করেছেন। তোমরা উন্মাদ হও, গালাগালি করো উন্মাদ হয়ে, আবার উন্মাদ হয়ে চুমা খাও, এটা আমরাই কিন্তু তৈরি করেছি। যাই হোক, এগুলি নিয়ে আমরা চলি, এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হলো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, দ্যাট ইজ ইয়োর ফল্ট। আপনি মানে প্রশাসনের কথা বলছি আমি, পারেন নাই। আপনারা কেন পারেন নাই? আগের দিন দেখলেন এক লোক সাতটায় প্রধানমন্ত্রী মঞ্চের কাছে ছিল, এগুলো একটা মেয়ে, ওটা দেখে আপনি টের পাইছেন তো যে আমরা কি করতে পারি? উল্টে যেয়ে পড়ে গেছে একটা, সেই কোন জায়গা থেকে আসছে, সেই পিরোজপুর থেকে এসে নিয়ে নৌকায় নিয়ে টলাশো উল্টে পড়ছে অনুষ্ঠানে আসছে করছে তো রে ভাই, এগুলো তো আমাদের লোকজনই করছে। যদি বেঁচে যায় তাহলে বাহবা পাইছে, তুমি দেখাইছো নেত্রীর প্রতি তোমার কি শ্রদ্ধা, দেখে উল্টে পড়ছো। তো এগুলো তো আমরা করি। এখন এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই,
নিয়ন্ত্রণ করতে পারা উচিত ছিল। কিভাবে উচিত ছিল, কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেই পদ্ধতি আপনার, যেমন আপনি বলছেন যে আপনি 60 কিলোমিটারের উপরে গাড়ি স্পিড দিয়ে কেউ চালাতে পারবে না। আচ্ছা, যদি কেউ 6 কিলোমিটার রাস্তা, তো মাঝখানে পুলটাই তো 6 কিলোমিটার, এদিক ওদিক মিলে আপনার 9 কিলোমিটারের মতো। তো আপনি ঢোকার সময় বলে গেলেন 60 কিলোমিটার চালাতে পারবে না। যদি ভেতরে যায় কেউ চালায়, আপনি ধরার কোনো ব্যবস্থা রাখছেন না? ওইখানে ব্যবস্থা নাই, কিন্তু শেষ এন্ডে যখন যাবে, মানে ওই এন্ডে যখন যাবে, মাওয়া এন্ড থেকে যখন জাজিরা এন্ডে অথবা এই মানে মাদারীপুরের এন্ডে যখন যাবে, তখন তো তার মানে জরিমানা হতে পারে। জরিমানা একটাও করছেন? একটা করেছে, এটা হেলমেট না পরার কারণে, স্পিডের কারণে না। না, বাস একজন না, বাস না, আমি বলছি বাইকের। আইয়ুব খান নামে এক ছেলেকে যে জরিমানা করছে, সে হেলমেট পরে নাই, এই কারণে। কিন্তু আপনি জরিমানা 2-3টা আপনি করতেন। সেটা হয়তো গতকালকে এক ধরনের ছাড় দিয়েছে, এক ধরনের মানে কি বলবো, আপনাকে ছাড় দিতে কে বলছে? ছাড় দিয়েছে আমার মনে হচ্ছে, যেটা এটা নিশ্চয়ই কর্তৃপক্ষ বলতে। আপনাকে ছাড় দিতে কে বলছে? আপনাকে ছাড় দেওয়ার জন্য হাতে পায়ে ধরছে? আপনার ছাড় দেওয়ার কারণে যে 2টা লোক মারা গেল, এটা কি হবে? এটা দায়িত্ব আপনি নেবেন? যেই উচ্ছ্বাস, যেই কৌতূহল, যেই আগ্রহ ছিল, সেটা মানে উচ্ছ্বাসের কারণে 2টা মৃত্যু যায় একটু যেন না, নিশ্চয়ই তা না। মৃত্যু তো কারো মানে কাম্য না। আমি একটু শুনতে চাই যেন মাইনুল আলম, শুনতে চাই এই যে এই কর্মকাণ্ড, তারপরে এই শিথিলতা দেখানো, আপনি কি বলবেন? একটা কথা হচ্ছে যে আমাদের একটা বড় অর্জন পদ্মা সেতু। আমি মনে করি, আমি বলি এটাকে একটা সম্পদ, এই জাতির একটা সম্পদ আমরা পেয়েছি 2022 সালে। স্বাধীনতার পর অনেক অর্জন হয়েছে, কিংবা যাই বলেন, এটা সবচেয়ে বড় অর্জন, বড় সম্পদ অর্জন করেছি। এই সম্পদটা রক্ষা করার জন্য যেমন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি আমি জনগণ হিসাবে, আমি সাধারণ মানুষ হিসাবে এই সম্পদ ব্যবহার করব আমার উন্নয়নের জন্য, আমার সুবিধার জন্য। আমারও কিছুটা ব্যক্তি দায়িত্বশীলতা আছে বলে আমি মনে করি। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে সমালোচনার দিকগুলো আসছে, এটা আমি ভাইয়ের সাথে একমত যে এটা আমাদের দেশের মানুষই করেছে। এদেশে একটা নতুন কিছু হলে মানুষ ঝাঁপায়া পড়ে, দেখতে যায়। যত বড় ব্রিজ হয়েছে, 80-র দশকে কুমিল্লা সড়কে, ঢাকা কুমিল্লা সড়কে 2টো ব্রিজ হয়েছে, তখন অনেক দিন ধরে দেখেছি মানুষ ওখানে বিনোদন করতে যেত, বিকালে বেড়াতে যেত। রাজধানীতে প্রথম ফ্লাইওভার হয়েছে বাসাবো ফ্লাইওভার, শাহজাহানপুর বাসাবো ফ্লাইওভার। ওই ফ্লাইওভারের উপর বহু মানুষ বিকালে কিংবা সন্ধ্যায় পর্যন্ত তারা অবস্থান করত। মানুষ হলো কি হয় কি, এই ইট কংক্রিট, এই যান্ত্রিক শহরে মানুষের যাবার, নিঃশ্বাস নেবার কোনো জায়গা নেই। এখন জীবন আরো সহজ হয়ে গেছে, কোনোভাবে একটা বাহন জোগাড় করে পদ্মায় চলে যাবে, কিংবা পদ্মা হওয়ার আগে গত 24 তারিখ পর্যন্ত পদ্মা ইলিশ খেতে যেত, মাওয়াঘাটে ইলিশ খেতে যেত। মানুষের একটু পরিবার সন্তানকে নিয়ে, আমি এমন অনেক পরিবারকে দেখেছি এই করোনার পর 2টো বাচ্চাকে নিয়ে একটু মাওয়ায় ঘুরে আসছে। শরীর এবং সবার জন্য ভালো একটা শারীরিক মানসিক একটা তৃপ্তি এসছে। এখন এই সম্পদটা আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এটা রক্ষা করবেন, উপযুক্ত ব্যবহার এবং পুরোপুরি রক্ষা করা। সেক্ষেত্রে প্রথম দিন গতকাল কিছুটা শৈথিল্য ছিল, কিছুটা মানুষকে সুযোগ দেওয়া হয়েছে, মানুষগুলো এটা অপব্যবহার করে 2টো প্রাণ গেল। আজকেও কিছু অঘটন ঘটেছে বলে শুনেছি, এবং আজকে থেকে রোডের বাইরে এবং আজকে থেকে এটা এনফোর্সমেন্ট হবে খুব স্বাভাবিকভাবে। মোটরসাইকেলের কথা এসছে, মোটরসাইকেল সাময়িকভাবে বন্ধ রাখতে কিংবা আপাতত বন্ধ রাখতে বোধহয় বাধ্য হয়েছে এই সিদ্ধান্তটা। আমি কারোর সাথে কথা বলিনি, আমার যেটা আমি যেটা বুঝতে পারি, এটা বোধহয় বাধ্য করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আজকে সকালে আপনি দেখেছেন ট্রাক্টর অথবা মিনি ট্রাক, পিকআপে করে, মিনি ট্রাকে করে 20-25টা মোটরসাইকেল পার করা হয়েছে, তারপরে সেতু পার হয়ে আবার ওই পার থেকে তারা চলে গেছে, এবং এটা দুপুরের পর বিকেলে বন্ধ হয়ে গেছে, এটা হয়নি। এবং কিছু মানুষ হয়তো সেনাবাহিনীর টহল শুরু হয়েছে, খুবই স্বাভাবিক, এবং এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। আমি কিছু ব্যবস্থাকে আমি খুব সাধুবাদ জানাতে চাই। কিছু ব্যবস্থা, যেটা ইতিমধ্যে বলা হলো যে স্পিড লিমিট ইজ এ ফ্যাক্টর, একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পিড লিমিট এবং ওয়েট লিমিট। এই ব্যবস্থাগুলো নিশ্চয়ই আছে, কিন্তু কার্যকর করতে হবে। আজকে প্রকল্প পরিচালক একটা ব্যাখ্যা দিলেন যে পদ্মা সেতুর এখনো কিছু কাজ, কোনো অংশে রং করা, কোনো অংশে সমাপ্তি, ফিনিশিং কাজ করা বাকি আছে। এটা স্বাভাবিক, যে কোনো স্থাপনা হতেই পারে, কিন্তু উচ্ছ্বাস এবং আবেগের কারণে যে ঘটনাগুলো ঘটেছে, আলোচনাগুলো হয়েছে, এই যে মোটরসাইকেলের আলোচনাটা করি, গতকাল শত হাজারও হতে পারে মোটরসাইকেল
ওই প্রান্ত থেকে হাজারের উপরে এপারে এসছে, যে টোল নিয়েছে সেই টোলের হিসাব অনুযায়ী আমি একদম পরিসংখ্যানটা এই মুহূর্তে নাই, কারণ গতকালের টোলের 60% ছিল মোটরসাইকেল থেকে। এটা বোঝা যায় যে ভলিউম অফ মোটরসাইকেল, বাইক। এবং এরা গতকাল ওই প্রান্ত থেকে যারা এই প্রান্ত এসছে, দক্ষিণাঞ্চল থেকে যারা ঢাকায় এসছে ব্রিজের উপর দিয়ে, ওরা আটকা পড়েছে এবং যার ফলে ওরা আজকে যেতে পারেনি। ওই পিকআপের মাধ্যমে গেছে কিংবা ফেরির মাধ্যমে গেছে। এক ফেরি মোটরসাইকেল দেখেছি, হ্যাঁ, পুরো ফেরি ভর্তি মোটরসাইকেল এসছে না। ব্যাপারটা হচ্ছে এটা সাময়িক, মোটরসাইকেল থাকতে হবে। এবং মোটরসাইকেল চালকদের ঢাকা শহরে মোটরসাইকেলের বিড়ম্বনার সুবিধা অসুবিধা আমরা জানি। মোটরসাইকেল আমরা যারা রাজধানীতে বসবাস করি, মোটরসাইকেলের সুবিধা এবং মোটরসাইকেল কী ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং দুর্ঘটনার বেশিরভাগ কারণ হলো মোটরসাইকেলের কারণে, এই অভিজ্ঞতাগুলো আমাদের আছে। এটা মাথায় রেখে রেগুলেট করতে হবে, এই পদ্মা সেতু ব্যবহারকারীদের রেগুলেট করতে হবে এবং নজরদারি করতে হবে। তাহলে আমাদের প্রাণহানি কম হবে, আমরা স্বাচ্ছন্দ্য এটা ব্যবহার করতে পারবো, বিপদের দিকগুলো থাকবে না এবং এর নির্মাণের যে উপযোগিতাটা প্রমাণিত হবে, সার্থক হবে বলে মনে করি। জি, এবিএম মোশাররফ হোসেন, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলেন। আমি ভিন্ন প্রসঙ্গে আমি এখানে শুধু একটা ব্যাপার, এখানে আমাদের দুই শ্রদ্ধেয় সাংবাদিক আছে। আসলে আমরা ওখানে একটা ঘটনা ঘটেছে, আপনি লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে ওই যে নাট খোলার কারণে একটা লোককে ওখানে গ্রেফতার করা হয়েছে এবং স্পেশাল পাওয়ার একটা তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। তা আমার এই জিনিসটা আমার কাছে খুব একটি ভালো আমার কাছে মনে হয়নি। কারণটা কি, আপনি দেখবেন আমরা ইন্টারন্যাশনালি বিভিন্ন অর্গানাইজেশন, সেখানে যদি কোনো ভুল হয়, সেখানে যদি কোনো ত্রুটি থাকে, সেইটা সংশোধন করলে কিন্তু সেখানে তাদেরকে পুরস্কৃত করা হয়। এটা আমরা বহু দেখেছি। আপনি ফেসবুকে যান, আপনি ইউটিউবে যান বা যে কোনো জায়গায় এরকম কিন্তু আমরা দেখেছি যে কোনো ভুল তো কোনো ভুল করে নাই, সে নাট বল্টুগুলো খুলেছে না, খুলে না। এখন সে যেটা বলতে চাচ্ছে, সে আমরা যেটা মিডিয়া দেখলাম, সে বলছে যে এটা লুজ ছিল। তো যেটা এখানে মাইনুল আলম ভাই যে কথাটি বলেছে যে এটা আমাদের কিন্তু লার্নিং হচ্ছে, আসলে কোথায় কোথায় আমাদের প্রবলেম হচ্ছে এটা আমরা দেখছি এবং এইটা আইডেন্টিফাই করে আমরা এটার বিরুদ্ধে মেজার নিতে হবে। ছিল না, উনি একটা যন্ত্র এনে রেঞ্জ অথবা না সে দেখাচ্ছে খালিয়াতি দেখে, এটা হলো পরের অংশ, কিন্তু আগের ব্যাপারটা হচ্ছে উনি খুলেছে। সুতরাং এখানে আমার মনে হয় যে আপনি যদি যে কথাটা, এটা জাতীয় সম্পদ আমাদের, এটা ঠিক আছে। এখন এটার যদি কোনো সংকট বা কোনো সমস্যা দেখা দেয়, কেউ যে এটাকে রিপেয়ার করার জন্য যে উদ্যোগ নেবে বা গভর্নমেন্টকে পরামর্শ দেবে, এই ঘটনার কারণে কিন্তু এই সাহসটা সবাই হারিয়ে ফেলবে। আমার কাছে যেটা মনে হচ্ছে, এইটা প্রাথমিক পর্যায়ে এটা না করলে পারতেন আমার মনে হচ্ছে। এই প্রসঙ্গে আরেকটু শুনি, যেন মাসুদ কামালের কাছ থেকে শুনি। দেখেন, এই নাট খোলার যে বিষয়টা, এটা আমি মনে করি যে এটা আসলে এই নানাভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এখন সবচেয়ে বড় ব্যাখ্যা হলো কি, যে উনি কোন দল করেন অথবা ওনার মামা চাচাকে কোন দল করতো, এগুলো খুঁজে বের করা হচ্ছে। এই খুঁজার উপর ডিপেন্ড করবে ওরা শাস্তিটা কি হবে কি হবে না। মুশাররফ ভাই যত আর্তনাদ করছে কোনো লাভ নাই, যদি বের করা যায় যে সে বিএনপির লোক, তাহলে কিন্তু খবর আছে। এটা হলো যে যেরকম টেন্ডেন্সি এখন আমি দেখছি, কিন্তু দুই দিকেই তার পরিচয় আমরা যতটুকু জেনেছি, তারপর অন্যান্য সোশ্যাল মিডিয়া আসছে, তাই ছবিও আসছে, তাতে দেখা যায় সে দুই দিকেই বিএনপির সাথে তার ছবি আছে, সে আবার আওয়ামী লীগের একজন বরিশাল ওই অঞ্চলের একজন বড় নেতার সাথে তার ছবি আছে এবং সে সেই দল করে বলেও আবার দাবি তোলা হয়েছে। দুই দিকে আছে, এখন একটু তারা একটু খোঁজ খবর করবে আর কি, যে কোন দিকে ফেলাইলে সুবিধা। আপনাকে আমি জানাই যে বাইজিদ তালহাকে 7 দিনের রিমান্ডে আনা হয়েছে এবং এই সংক্রান্ত সিআইডি একটা ব্রিফিং করেছে এবং ব্রিফিংয়ে বলা হয়েছে যে এই নাট বল্টু খোলার পিছনে তার অসৎ উদ্দেশ্য ছিল। এবং যেটা মাইনুল আলম বলেছেন সেটা সিআইডি বলেছে যে নাট বল্টু খোলার কাজে সে যন্ত্র ব্যবহার করেছিল। শুনেন, আজকেও কিন্তু একটু আমি আজকে একটা ভিডিও দেখলাম যে ওখানকার যারা নাকি কর্মচারী আছে, যারা তারা ওই নাট বল্টুগুলোকে টাইট দিচ্ছে এবং টাইট দিতে যে ওরাই বলতেছে এইগুলো আসলে আমরা ভালোভাবে টাইট দিতে পাইনি, তারা হওয়ার কারণে এরকম হয়ে গেছে। এবং তারাও দু একটা দেখলাম যে হাত দিয়ে নাড়াচাড়া করলো এবং দেখলাম যে খুলতেছে। তো এটা হতেই পারে। প্রকল্প পরিচালকও বলছেন, অনেকেই বলছেন যে আমরা এখনো কাজটা সম্পূর্ণ করি নাই, তো অসম্পূর্ণ অবস্থায় হতে পারতে পারে শুরুর দিকে। আর একটা নাট খুললে তো বীজ ভেঙে পড়বে না, তাই না? সে যদি ফান করে থাকে, ফানটাকে ফান হিসেবে নেন না রে ভাই। না, কিন্তু এরকম একটি স্পর্শকাতর, সবই তো স্পর্শকাতর। যেগুলো আপনি যে কোনো জায়গায় স্পর্শ করেন একটু কাতর হবেন, কোনো সমস্যা নাই। সমস্যাটা হলে আপনি কিভাবে গ্রহণ করবেন তার উপর। লোক মরে গেল ভাই 2টা, লক্ষ্য করেন কার দোষে মরছে?
কার দোষে মরছে? তাদের দোষেই। সে বেপরোয়া গাড়ি তাকে দিলেন কেন? দিবে কেমন করে? সে তো মানে কি বলে ওইটাকে, এই ব্রিজের উপরে গিয়ে সে স্পিড দিয়েছে। সেটি এতক্ষণ ধরে বলতেছি, সকাল থেকে যদি 3টা ফাইন করে ফেলাইছে, 3 জনকে যে ব্রিজের উপর দিয়ে অতিরিক্ত গতি চালার কারণে ফাইন করা হয়েছে, সঙ্গে সঙ্গে প্রচার হয়ে যেত, কিন্তু দেখতেন পরে কেউ করতো না। এটা তো মরছে রাতের বেলায়, সারাদিন চলছে বেপরোয়া, কেউ থামায় নাই, কিন্তু হুশ হয়েছে মারা যাওয়ার পরে। কেন আপনার আগে হুশ হলো না কেন? আপনাদের এখন বসে আছেন, আপনাদের কামটা কি রে ভাই? আপনাদের এটাই কাজ। সারাদিন আপনি কি করলেন? বাঁধ ভাঙা স্রোত ছিল, সে সময় যদি আবার কোনো বাধা দিতেন, তাহলে আবার আপনারাই বলতেন যে এত বড় একটা সেতু আমাদের একটা আনন্দের গর্বের জিনিস। না বলতাম, ওটা নিয়ে গবেষণা করতেছেন, আর কি বলতেছি এটা নিয়ে ভাবেন, আগে কি ঘটছে সেটা ভাবেন। সিম্পল একটা, আমি মনে করি দেখেন, যে নাট খুলছে তার যে অপরাধ, তার চেয়ে বড় অপরাধ করে যে এখানে যে প্রস্তাব করছে তাকে ধরতে পারছেন? কারণ ওইটার সঙ্গে কিন্তু বীজ ভেঙে যাওয়ার ব্যাপার না, ওটা হলো কি আপনার ইনসাল্টিং কাজ করছে একটা। সে ওখানে প্রস্তাব করবে কেন? যদি তার খুব বেগ পেয়ে থাকে, ওই পারে 6 মিনিট লাগবে, আরো কম সময় লাগবে, সেই কাজটা মাঝামাঝি এর শাস্তি হওয়া উচিত বেশি। আরো ব্রিজের মাঝখানে থামা নিষে, তুমি নামাজ পড়তে কি কারণে গেছো? কারণটা কি? যারা টিকটক এখন না, আমি কথা যদি আপনি ধরেন এগুলো, কিন্তু তা তো ধরলেন না, ধরলেন একজনকে যে তুই টিকটক করলি কেন? যদি সে বলে থাকে এত টাকার ব্রিজ, তার মধ্যে নাট ফিরে ফেলেছে, যদি সে বলে থাকে, সে তো হাসতে হাসতে বলছিল ভাই। যদি সে বলেও থাকে, এতে অপমানিত হওয়ার কিছু নাই তো। ফান করছে, সবাই তো ফান করতেছিল। প্রথম দিন যদি আপনি মাপি করে দেন, সবাইকে মাপ করে দেন। তাকে আপনার স্পর্শকাতর, কোথায় স্পর্শ করছে, কে কাতর হয়ে গেছে, তো ভাই আপনারা, আপনাদের হাতে ক্ষমতা আছে, আপনারা করবেন। জি, আর একটু শুনে আসি। ঠিক আছে, এই কথাই ব্যাপারটা হচ্ছে নাট বল্টুর ব্যাপারটা, এটা খুব আলোড়ন সৃষ্টি করেছে। তাই এটা দুদিক থেকে, সে একটা অপরাধ করেছে, কিংবা কিভাবে যন্ত্র নিয়ে ওখানে খুলতে গেছে, ভিডিও করে সারাদিন টিকটক করে ভাইরাল করেছে, এবং একটা অ্যাডভেঞ্চারিজমের অংশ। প্লাস কিন্তু এটা কি এরকম হয়েছে কিনা, তার মন্তব্যটা উদ্দেশ্যমূলক, এবং তার কর্মটা উদ্দেশ্যমূলক। পটুয়াখালী থেকে গাড়ি চালিয়ে বন্ধু সহ, অথবা ঢাকা থেকে গেছে আমি জানি না, ওই ব্রিজের মাঝখানে গিয়ে এখানে বন্ধু সহ একজন খুলেছে, আরেকজন ভিডিও করেছে এবং লাইভ করেছে। এই তো, এরপর ঢাকায় এসে বিকেলে এটা ভিডিও দেখে আইন শৃঙ্খলা বাহিনী তোলপাড় হওয়ার পর তাকে শান্তিনগর থেকে অ্যারেস্ট। না, কিন্তু আমার কথা হলো যে তোলপাড় হলো কেন? সে তো, যদি এই নাট খোলার কাজ আরো একজন করেছে, ভিডিও করে সেও এই ইয়াতে ছেড়েছে, মানে সোশ্যাল মিডিয়াতে, সেটাও কিন্তু ভাইরাল হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে মানে হলো, অ্যারেস্ট হইলো এই তালহা, বাইজিদ তালহা, কিন্তু ওই যে আরেকটি ছেলে করেছে সে কিন্তু অ্যারেস্ট হয়নি। সেও বলেছে যে আমি হাত দিয়ে এই যে খুলছি, এই এই এই। কিন্তু এখানে কি তার বক্তব্যের কোনো ইয়া ছিল, যে বক্তব্য সে দিয়েছে এটা বিরোধী দলের কোনো? তালহার বক্তব্যটা অবশ্যই এটা ধর্তব্য, কিংবা এটাই আকৃষ্ট করেছে, তাকে গ্রেপ্তার হওয়ার জন্য প্ররোচিত করেছে, এটা বলতেই হয়। 1000 কোটি, হাজার হাজার কোটি টাকার ব্রিজ দেখেন আমি খুলে ফেলতেছি, হাত দিয়ে খোলা যাচ্ছে। অথচ সে যেটা জানা যায়, এটা তো আর পাল্টা যাচাই করার সুযোগ নাই, যে রেঞ্জ দিয়ে খুলে, যন্ত্র দিয়ে খুলে, এরপর এটা পরের অংশটা ভিডিও করেছে। যাই হোক, কাজটা গর্হিত এবং আইন শৃঙ্খলা বাহিনী শক্তভাবে ধরেছে, এবং আমি মনে করি এই এনফোর্সমেন্টের কাজগুলো সর্বত্র হওয়া উচিত, সব খাতে। এবং যারাই স্পিড ভঙ্গ করবে, স্পিড অতিক্রম করবে, এবং যারা বেশি ওজন বহন করবে যানবাহন, এদের ক্ষেত্রে সব ক্ষেত্রে করা উচিত। আর যে রেগুলেশনের কথা বলছি, নিরাপত্তা রেগুলেশন, নিরাপত্তার উপর তো অগ্রাধিকার কিছু নাই। নিরাপত্তার স্বার্থে যে কোনো ব্যবস্থা নিতেই হবে, এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এবং কর্তৃপক্ষের দায়িত্ব। ব্রিজটা চালু হয়েছে, ফিনিশিং কাজ কিংবা সমাপ্তি কাজ অনেক বাকি আছে, কিছু কিছু কিংবা। এখন যেই কথাটা কিন্তু মাসুদ কামাল যে প্রশ্নটা এনেছেন, দুঃখিত, যে আইন ভঙ্গ যদি হয়ে থাকে, এই ব্রিজের উপর সারাদিন কিন্তু আইন ভঙ্গের অনেক ঘটনা ঘটেছে, প্রত্যেকটা কাজই ঘটেছে, শৈথিল্য, হ্যাঁ, কিংবা ইগনোর করা, হ্যাঁ, এই কাজটা ঠিক হয়নি, এটা আমি মনে করি। না, সেটি তো একটি দিক আছে, কিন্তু আমরা দেখলাম সমস্ত কিছু ওভারলুক হলো। একই অপরাধ আরো একজন করেছে, তারও কোনো এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত সে অ্যারেস্ট হয় নাই, কিন্তু অ্যারেস্ট হলো শুধুমাত্র বাইজিদ তালহা। এটা হচ্ছে, এটা আপনি যে প্রশ্নটা তুলেছেন, এটা খুবই স্বাভাবিক প্রশ্ন,
এবং এটা সব ক্ষেত্রেই এটা হওয়া উচিত। এটা আমি মনে করি যে এই ধরনের ঘটনা কিংবা এই ধরনের ব্যাপারগুলো যারা করেছে সব ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। আপনি রেগুলেশনের কথা বলেন, এনফোর্সমেন্ট করলে তখন মানুষ সচেতন হবে। মানুষকে আইনি ব্যবস্থার মধ্যে, শৃঙ্খলার মধ্যে রাখা আমাদের দায়িত্ব, মানুষের নিজেরও দায়িত্ব এবং যারা পরিচালনা করে তাদেরও দায়িত্ব, কর্তৃপক্ষের মধ্যে দায়িত্ব। জি জনাব মোশাররফ হোসেন, আমি ছোট্ট করে একটু শুনি, তারপরে বিরতিতে। না, এটা একটা কথা হলো যে আপনার আমরা কি বলেছি পদ্মা সেতুটা যে রাষ্ট্রের পক্ষ বা সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে যে জাতির একটি অর্জন। তা আমার মনে হচ্ছে যে এই অর্জন ঠিক আছে, এটা সবাই তো আমরা উপভোগ করার জন্য ওই দিনে, এবং আমার বাংলাদেশে এমন কোনো লোক নাই যে এইটার ব্যাপারে কোনো দ্বিমত বা কোনো বিরূপ মন্তব্য করেছে। তা আমার মনে হয় এখানে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটু সহনশীল হলে আজকে এই বিতর্কটা কিন্তু হতো না, এক। আর দ্বিতীয়ত আপনি এটা তো এক্সপ্লেন আপনিই বলছেন যে এটা একটা পরীক্ষামূলকভাবে হচ্ছে, তো সুতরাং এখানে গভর্নমেন্ট নমনীয় হতেই পারতেন। কিন্তু এটা এখন বোঝা যাচ্ছে আপনার যে কথাটি বলা হচ্ছে যে রাজনৈতিক গন্ধ খুঁজছেন, সে কোন দল করে ইত্যাদি করে। কিন্তু এটাও তো ঠিক যে আপনি নাট বল্টু খোলার সাথে যে সমস্ত কথাবার্তাগুলো বলা হয়েছে, সেই কথাবার্তার পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল আমার মনে ওই ছেলে যেভাবে বলেছে, আমি যতটুকু শুনেছি, আমার মনে এই ধরনের তার কোনো টেন্ডেন্সি ছিল না। কারণ সে বলেছে এত অহংকার আমাদের, সেখানে যদি এই ত্রুটিটা থাকে তাহলে তো এটার জন্য প্রবলেম হতে পারে। সে এইটা আরো, আমি মনে করি এটা তাকে আরো বাহাবা দেওয়া উচিত ছিল যে এরকম আজকে ওই যে কথাটা মাসুদ কামাল ভাই বলেছে, আজকে তো আমরা সারাদিন দেখছি এই যে যেখানে যা প্রবলেম আছে এগুলি সব সারতেছে। তাইলে আপনি ঠিক প্রবলেম না, এগুলো হলো মানে হয়তো হতে পারে, আমি বলছি এত বড় একটা স্থাপনা একটা সমস্যা হতে পারে না, যে কোনো জায়গায় হতে পারে। তো আপনি আজকে তো আপনি সেইটা আজকে যেখানে যেখানে প্রবলেম আছে সেইটাকে আপনি সমাধান করছেন, তাইলে এইটা ওভারলোক করে আপনাকে যে কথাটা বলা হচ্ছে যে আগামী দিনের জন্য আপনি একটি ওয়ার্নিং দিতে পারতেন যে এরপর যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমরা আর কাউকে আমরা ক্ষমা করবো না। তাহলে আমার মনে হয় সবার কাছে একটা ওয়ার্নিংও যেতেন আর সবাই সচেতন হয়ে যেতেন। কিন্তু এখন যে জিনিসটি মনে হচ্ছে যে আপনি যাতে সার্বজনীন করতে চান, তাই সার্বজনীন ক্ষেত্রে তো সংকট রয়ে গেল। আপনি যদি এখনো পদ্মা সেতু নিয়ে যদি আপনার দলীয় গন্ধ খোঁজেন তাহলে তো বিপদ। জি, আমি একটু বিরতি নিতে চাই। যেন মাসুদ কামাল যদি আপনি এই প্রসঙ্গে কিছু বলেন, আমি বিরতির পর ভিন্ন প্রসঙ্গে এসে আসতে চাই। 2 সেকেন্ড একটা কথা বলি যে নাটগুলি আজকে ট্যাগ দিচ্ছে না, হ্যাঁ এই ট্যাগ যদি কালকে নাটও দিত এবং যার নাকি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তাদের একটু ট্যাগ দিয়ে রাখতো, তাহলে কালকে এই ঘটনাগুলি ঘটতো না। জনাব এবিএম মোশাররফ হোসেন, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই। আগামী মঙ্গলবার নির্বাচন কমিশন যে ধারাবাহিক সংলাপ করছেন, সেই সংলাপের অংশ হিসেবে আগামী মঙ্গলবার আওয়ামী লীগ সহ 13টি দলের সাথে নির্বাচন কমিশন সংলাপ করবে। আপনারা ইতিমধ্যেই সংলাপ বর্জন করেছেন, তো আমি একটু শুনতে চাইব যে এই যে আপনারা বর্জন করে আসছেন, আসলে কি এই বর্জন থেকে কোনো অর্জন কি আসবে? না, এখন আপনি একটা যেখানে যে নির্বাচন কমিশনের কাজটা কি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা, এটা তো সবাই প্রত্যাশা করে যে নাগরিক হিসাবে আমরা চাই যে বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক। কিন্তু বিশেষ করে দুটি নির্বাচন 2014 এবং 2000 নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থাটা একবার শূন্যের কোঠায়। এবং যেটা আপনার আজকে এই যারা সরকারি দল, যারা এর বেনিফিশিয়ারি, তারাও কিন্তু বলছে, তাদের হয়তো বলার ভঙ্গিটা ধরনটা আলাদা। তারা বলছে কেউ যদি নির্বাচনে না আসে তাহলে আমাদের কি করার আছে। কেউ বলে আবার 2018 যেটা রাতে ইলেকশন করেছে সেটা বলেছে যে আমার প্রতিদ্বন্দ্বী যদি মাঠে না থাকে আমি কি করব। কিন্তু ঘটনাটা যে ঘটেছে এটা কিন্তু তারা স্বীকার করে। এখন নির্বাচন কমিশনের কাজটা কি? রাজনৈতিক দলগুলি তো তার ফায়দা নিতেই চাইবে, এটাই তো স্বাভাবিক, কারণ এখানে ক্ষমতা যাওয়া না যাওয়ার একটি ব্যাপার আছে। তো সেখানে নির্বাচন কমিশন তো একটা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, যার জন্য দেখবেন না যে এই যে বর্তমান যে কাজী হাবিবুল আওয়াল, উনি আসার পর কিন্তু উনি একটা জিনিসের উপর বারবার জোর দিয়েছিলেন যে আমি আস্থা ফিরিয়ে আনতে চাই, যে নির্বাচন কমিশনের প্রতি মানুষের যে অনাস্থা এই জায়গাটাকে সে কাজ করছেন। এবং আপনার এই সংলাপ কিন্তু নূতন না, এর আগে আপনার সুশীল সমাজ, এর আগে আপনার সাংবাদিক, এর আগে আপনার শিক্ষক, এর আগে আপনার সাবেক সিইসি, গণমাধ্যম, সবার সাথে আলোচনা করেছে এবং আলোচনা করে কিন্তু কিছু সমস্যা কিন্তু আইডেন্টিফাই হয়েছে। যে এই যদি আমরা একেবারে যদি একটু মানে মোটা দাগে বলি তাহলে যে আস্থার সংকট আছে, নির্বাচনকালীন সরকার কি হবে, ইভিএম প্রবলেম, এবং নির্বাচন কমিশন তার আইন বা সক্ষমতা দেখাতে পারে কিনা, এগুলো হলো মোটামুটি। কিন্তু আমরা একটা দেখেছিলাম যে মানুষ কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি। মানুষ মানে একটা টেস্ট কেসের মতো নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু কুমিল্লা নির্বাচনে আপনি দেখবেন যে কুমিল্লার যে সিটি কর্পোরেশন নির্বাচনে সেখানে
বড় দলগুলি, বিশেষ করে আওয়ামী লীগের বাইরে বিএনপি বলেন বা জাতীয় পার্টি বলেন, এরা তো অংশগ্রহণ করেনি। বিএনপি অংশ নিয়েছে মানে বেনামে যদি বলি, বিদ্রোহ, এরা বিদ্রোহরা ডাইরেক্ট দলে না, কারণ একটা দলের যখন আমরা নির্বাচনটা করি, এখানে আমাদের দুই শ্রদ্ধেয় সাংবাদিক আছেন, আপনি দেখবেন তাহলে কিন্তু মার্কার একটা বিরাট শক্তি আছে। নিশ্চয়ই দুটো দলেরই, বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলেরই মার্কার একটা আকর্ষণ আছে। তারপর আপনি দেখবেন যে টোটাল দল তার শক্তিটা নিয়োগ করে। যেমন আমরা যখন গতবারও এর আগের বারও যখন কুমিল্লা নির্বাচন হয়েছে, বিএনপি কিন্তু কেন্দ্র থেকে নির্বাচন পরিচালনা এটা আমরা বুঝতে পারছি। কিন্তু এবার দেখবেন আপনি নির্বাচন কমিশন তার সক্ষমতা দেখানোর একটা সুযোগ ছিল তার, যে আপনি দেখবেন যে হঠাৎ করে আমরা কি দেখলাম। এবং আজকে যদি আমি দেখলাম আজকে বাংলাদেশের একজন খুব নামকরা একজন লেখক লিখেছে যে কুমিল্লায় প্রার্থীরা হেরেছে নির্বাচন কমিশন। এই যে সংকটটা আপনি তৈরি করলেন, আপনার তো এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু নির্বাচন কমিশন সেই সক্ষমতা পরিচয় দিতে পারে নাই, যার জন্য আপনি বলছেন যে আমরা বর্জন করছি। আমরা তো বলছি যে এই নির্বাচন কমিশন এই সরকারের আজ্ঞাবহ, সরকারকে কিভাবে, যেমন আপনি ইভিএম, আমরা কি দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আগামীতে 300 আসনে ইভিএম এ ইলেকশন হবে। এটা তো তার ফাংশন না, কারণ নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সে সিদ্ধান্ত নেবে কি ইভিএম হবে কি হবে না, অথবা স্টেক হোল্ডাররা এটাতে রাজি কি রাজি না। কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলে দিলেন যে 300 আসনই হয়ে যাবে, যদিও আমরা দেখেছি যে নির্বাচন কমিশন থেকে বলেছে এই সম্বন্ধে আমরা এখনো চূড়ান্ত। উনি একটা প্রস্তুতিমূলক সভায় ছিল, সেখানে তার নেতা কর্মীর উদ্দেশ্যে এক ধরনের, আমার কথা হলো অন্য কথা। আপনি এখানে আমাদের দেশে আপনি যতই বলেন, আপনি হয়তো বলতে চাইবেন যে একটা হলো প্রধানমন্ত্রী আর একটা হলো দলীয় প্রধান, কিন্তু আমাদের দেশে তো সম্পূর্ণ পরিপূরক, এটাকে কিন্তু আপনি আলাদা করা খুব কঠিন ব্যাপার, জি খুব কঠিন। যার কারণে বিএনপি মনে করে এই নির্বাচন কমিশন তার আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে, যার জন্য আমরা সংলাপটা বর্জন করেছি। আওয়ামী লীগের সাথে কালকে যে সংলাপ আর নির্বাচন কমিশনের বক্তব্য, এটা তো একাকার। সুতরাং আমরা নতুন কিছু দেখবো বলে আমার কাছে মনে হচ্ছে না। জি, যেন মাইনুল আলমের কাছ থেকে সংলাপের উদ্দেশ্য কি? নির্বাচনী ব্যবস্থা এবং সংলাপের উদ্দেশ্য যে সামনের যে নির্বাচন, বিশেষ করে সংসদ নির্বাচনকে কিভাবে কার্যকর, আস্থাভাজন কিংবা নিরপেক্ষ কিংবা গ্রহণযোগ্য করা যায়। নির্বাচন, সত্যি কথা হলো নির্বাচন নিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জনের একটা নির্বাচন। এখন নির্বাচন কমিশনের এই ধরনের কাজের পার্টি কারা? রাজনৈতিক দল প্রথমত, প্রার্থী কিংবা ভোটার কিংবা আমরা জনগণ, এরা। এখন পার্টির সাথে প্রতিনিয়ত সব কমিশনই পর্যায়ক্রমে ঘুরে ফিরে আলোচনা করে যে কোনো নির্বাচনী আইন সংশোধনের জন্য, ইভিএম পরিচালনার জন্য, ইভিএম প্রয়োগের জন্য কিংবা আচরণবিধি সংক্রান্ত ইস্যুতে আলোচনা করে, এবং একটা অল পার্টি কনসালটেশন হয়ে থাকে। এটা সবসময় আমি আমার যতটুকু মনে পড়ে 90-এর পর থেকে দেখে আসছি, এবং সব দলই যাচ্ছে। কিন্তু এখনকার প্রেক্ষাপট ভিন্ন। বিএনপি নির্বাচন কিংবা প্রতিদ্বন্দ্বিতা এই ধরনের সংলাপ থেকে বর্জনে আছে। এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত, এটা আমার মন্তব্য করার কিছু নাই। কিন্তু এই সংলাপের প্রয়োজন আছে। আপনি যদি একপাক্ষিকভাবে কিংবা উপর থেকে যদি দেখেন, সমালোচকরা বলছেন যে অতীতে এরকম যত সংলাপ হয়েছে এর আগের নির্বাচন কমিশন আমরা দেখেছি, তারা শুধুমাত্র ওই রাজনৈতিক দল, সুশীল সমাজ, অন্যান্যরা যা বলেছেন তার একটা মোটা বই আকারে প্রকাশ করেছে। বাস্তবায়নের ক্ষেত্রে তারা কিছুই করেনি। সংলাপ হলে আজকে থেকে সম্ভবত 1 মাস আগে মাসুদ ভাই বোধহয় ছিলেন, সিনিয়র সাংবাদিক সম্পাদকদের সাথে একটা গোলটেবিল বৈঠক। আমি ওই বৈঠকে যেতে পারিনি, কিন্তু আমার সবগুলো বক্তব্য আমি শুনেছি, টেলিভিশনে শুনেছি কে কি বলেছে। এই খুব ভালো ভালো পরামর্শ এসছে। আমি মনে করি সাম্প্রতিককালে এত ভালো পরামর্শ স্টেক হোল্ডারের বাইরে কোনো পক্ষ, গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা দিয়েছে, এটা আমি আর পাইনি। এটা খুব ভালো লেগেছে। এরপর কয়েকটি সংগঠনের কিংবা সুজন সহ নির্বাচন সংশ্লিষ্ট বুদ্ধিজীবীরা গেছেন, সাবেক নির্বাচন কমিশনাররা গেছেন এই সংলাপগুলো। তো বিভিন্ন পক্ষের সাথে যখন এই আলোচনাগুলো হয়, খুব ভালো পরামর্শ আসে। তখন এটা প্রয়োগ করবেন, আমি আসছি কার্যকারিতার প্রশ্নে সেটা আমরা দেখতে হবে। মিস্টার নুরুল হুদার যে কমিশন ছিল 5 বছর, আমি যে কোনো দলের মতের সাথে আমার মত মিলতেও পারে, নাও মিলতে পারে। বোধহয় সবচেয়ে ওয়ার্স্ট নির্বাচন কমিশন ছিল, কিংবা সবচেয়ে পতন হয়েছে কিংবা পচনশীল কিংবা কমিশন, যদি একটা ভালো শব্দ ব্যবহার করে তাহলে আস্থাহীন একটি নির্বাচন, সেটা তো বটেই। হ্যাঁ, সেটা হয়েছে। ওই কমিশনার হুদা সাহেব দেখছি বিভিন্ন কথা বলছেন, সম্প্রতিকালে কথা বলছেন। ব্যাপারটা হচ্ছে যে কমিশন হচ্ছে একটি প্রতিষ্ঠান,
সে মূলত সবার কাছে আস্থা এবং গ্রহণযোগ্যতার জায়গায় থাকবে এবং বিশ্বাসের জায়গায় থাকবে। কারণ এই কমিশন আমাকে 5 বছর পর পর কিংবা সারা বছর নির্বাচনের কাজগুলো করবে। তো এখন এই হাবিবুল আউয়াল কমিশনের, বর্তমান কমিশনের কাজ হচ্ছে হুদা কমিশন কিংবা 5 বছর যেখানে পিছিয়ে গেছে সেটা থেকে এগিয়ে আসা, এগিয়ে এসে কাজ করা এবং আস্থার জায়গাটা সৃষ্টি করা এবং পরামর্শ নেওয়া, পরামর্শ নিয়ে বিধি প্রণয়ন করা, সেটা প্রয়োগ করা এবং নির্বাচন কমিশনের উপস্থিতিটা প্রমাণ করা। 5 বছর কিন্তু কোথাও কোথাও আমরা নির্বাচন কমিশন বলে যে একটা বস্তু, একটা প্রতিষ্ঠান, একটা কর্তৃপক্ষ আছে, এটা অনেক সময় নাই হয়ে গেছে, এটা বোঝা যায়নি। আসবো আপনার কাছে একটু। জনাব মাসুদ কামাল, আমরা কিন্তু দেখলাম যে সংলাপে রাজনৈতিক দলের সাথে সংলাপ চলছে। ইতিপূর্বে জাতীয় পার্টি সহ 26টি দলের সাথে সংলাপ হয়েছে। আপনি কি মনে করেন আগামী জাতীয় নির্বাচনে এই সংলাপ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে কোনো কেমন ভূমিকা রাখবে? আপনার কি মনে হয়? দেখেন, আমি আসলে সংলাপের পক্ষে। সংলাপে যাওয়া উচিত। বিএনপি যায় নাই, কেন যায় নাই আমি এটা বিএনপি বুঝতে পারবো, তাদের রাজনীতির ব্যাপার। কিন্তু বিএনপি না যেয়ে কি করেছে, না যেয়ে কি এমন কিছু করেছে যা খুব ভালো জিনিস? সংলাপে যাওয়া উচিত। গেলেই বা কি হতো না, সংলাপে যাওয়া উচিত। অতীতের যতগুলো কার্যক্রম হয়েছে গত নির্বাচন কমিশনের অধীনে সবকটিতে তারা গিয়েছে। গেলে কি হতো আমি বলি, গেলে কি হতো কি, ওনারা যে কথাগুলি বলতেন সেই কথাগুলি তো মিডিয়াতে আসতো, জনগণ জানতে পারত, সাধারণ মানুষ জানতো যে বিএনপি কি ভাবছে, কিভাবে ভাবছে। এটা একটা গুরুত্ব আছে, একদম গুরুত্ব নেই তা না, গুরুত্ব আছে একটা। বাট একটা জিনিসকে আমি আপনাকে বলি, জিনিসটা হলো কি, বিএনপি এখন আন্দোলন করছে কি নিয়ে? বিএনপি আন্দোলন করছে তারা তাদের ধারণা এবং তাদের বক্তব্য যে নির্বাচন কমিশনের আসলে সে একটা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে বাংলাদেশে নির্বাচন কমিশনের তেমন কোনো ভূমিকা নাই। প্রধান ভূমিকা হলো ওই সময়ে সরকারে কে থাকবে, প্রশাসন কার হাতে থাকবে, তাদের ভূমিকাটা বেশি। কাজে ওই জায়গাটাকে ঠিক করতে হবে, ওই জায়গা ঠিক হলে বাকিটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই হলো বিএনপির থিওরি। ঘটনাটা কি হয়েছে, কুমিল্লার নির্বাচনে দেখেন, কুমিল্লা নির্বাচনের আগে এই নির্বাচন কমিশন কিন্তু বাঁশখালীতে একটা ঘটনা ঘটেছে, ঝিনাইদহে একটা ঘটনা ঘটেছে, নির্বাচন একটা বন্ধ করে দিয়েছে বাঁশখালীতে। হ্যাঁ, এগুলো তারা অনেক এক জায়গায় আওয়ামী লীগের প্রার্থীকে বাতিল করে দিয়েছে। মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আস্থা তৈরি হচ্ছিল। এবং কুমিল্লায় যে তারা করলো কি, দেখেন কুমিল্লা নির্বাচন মানুষ কিন্তু ভোট দিতে পারছে, কেউ কিন্তু বলে নাই আমি ভোট দিতে পারি নাই, ভোট দিতে পারছে। কুমিল্লায় কোনো মারামারি হয়নি, ভোট কেন্দ্র দখল হয়নি, কোনো অভিযোগ কিন্তু নাই। অভিযোগ আছে, একদম নাই তা না, অভিযোগ। আচ্ছা, খুব আহামরি কিছু না। কিন্তু যে কথাটি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হলো যে এমপি কে, আচ্ছা আমি ওটা বলছি, ওটা ওই লাইনে আসতে, ওটা আমার শেষ কথা হবে। তো ওইগুলি কিন্তু প্রাইমারি পর্যায়ে কোনো এটা ওই বিবেচনা করলে কি হয়, যে তারা হয়তো 33 নাম্বার পেতে পারে। একজন আমাকে জিজ্ঞাসা করছিল আপনি কত নাম্বার দিবেন, তাই আমি 33 নাম্বার দেবো, তাহলে পাস। আমি না, পাস না, কিছু কিছু পরীক্ষা আছে পাস করতে হলে 100 নাম্বার পাইতে হয়। নির্বাচন হলো ওই জিনিস যেখানে পাস করতে হলে আপনাকে 100 নাম্বারই পেতে হবে। উনি এনে ডাহা ফেল মারছেন। কোথায় ফেলে মারছেন? ওই যে বিএনপি যে বলতেছে যে প্রশাসন নিরপেক্ষ না হলে, সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশনের কিছুই করার থাকে না। যে নির্বাচন কমিশন বাঁশখালী দেখাতে পারলো, ঝিনাইদহে দেখাতে পারলো, এখানে পারলো না। কেন পারলো না? এখানে সরকার, সরকারি দল এবং এমপি প্রশাসন তার পক্ষে ছিল না। যে কারণে উনি অসহায়ের মতো প্রথমে তারা দিলেন চিঠি, পরে বলে কি আমরা কোনো নির্দেশনা দেই না, চিঠি দিয়েছি। আপনাকে চিঠি দিয়ে বলছে আপনি কি প্রেমপত্র দিয়েছেন নাকি রে ভাই? অনুরোধ করেছিল। অনুরোধ করেন, আপনি লিখিত একটা দিলেন তো, কেন দিলেন? কেন দিলেন? আপনি মনে করলেন যে এই লোকটা থাকলে আমার নির্বাচনটা আমি সুষ্ঠুভাবে করতে পারবো না, এটা তো মনে করে দিচ্ছেন। ঠিক এরকম না, চিঠির ভাষা যেটা ছিল সেটা হলো যে তার বলা হচ্ছে যে আপনি বিভিন্নভাবে এই নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, সেটি বিধিবিধানের বাইরের কাজ, সুতরাং আপনি এলাকা ছাড়ার জন্য আপনাকে এলাকা ছাড়তে বলছে। হ্যাঁ বলেছে, আগে টুক বাদ দেন, এলাকা ছাড়তে বলছে তো। হ্যাঁ ছাড়তে বলেছে। আচ্ছা, এটা তো নিশ্চয়ই ভালোবাসা জনিত কারণে বলেন নাই। উনি মনে করছেন এই লোকটা থাকলে পরে আমার নির্বাচনটা আমি ভালোভাবে করতে পারবো না। উনি একজন অস্বস্তি বোধ করেছেন তো, বলেছেন তো, বলার পরে ওই লোককে এলাকা ত্যাগ করছে না, করে নাই। কিন্তু এখন বলতেছে উনি যে ত্যাগ যে করেন নাই, ওনার পক্ষেও একটা যুক্তি ছিল। আমি ওনার যুক্তি জানতে চাচ্ছি না তো, আমি ইলেকশন কমিশনের যুক্তি নিয়ে আলোচনা করতেছি। নির্বাচনের পরিচালনা কে করতেছে, ইলেকশন কমিশন নাকি বাস সাহেব? ইলেকশন কমিশন না, কিন্তু আপনার একজন সংসদ সদস্য, তারও তো অধিকার আছে। ভাই, তার দেওয়ার এখতিয়ার আছে কি না আছে আমি কি আলোচনা যাচ্ছি না। জি, যদি তার এখতিয়ার না থাকে,
তাহলে সে এই নির্বাচন কমিশন জানেই না তার কোনটা এখতিয়ার আছে, কিন্তু আরো অযোগ্য, আরো অযোগ্য নির্বাচন কমিশন। সে জানেই না যে তার কোনটা তার এখতিয়ারের মধ্যে পড়ে, কোনটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি ওর জন্য যাচ্ছি না। আমার কথা হলো কি যে আপনি মনে করতেছেন যে আপনি যেভাবে চান সেরকম পরিবেশ আপনি পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি নির্বাচন স্থগিত করে দিবেন। স্থগিত করে এখতিয়ার তো আপনার আছে, আপনি ওটা করার তো আপনার সেই তো সাহস আপনার হয় নাই। তার মানে আপনি প্রমাণ করছেন যে আসলে আমি কিছু না, সরকারটাই আসল। বিএনপির যে দাবি ছিল এই নির্বাচন কমিশন বুঝে হোক না বুঝে হোক সেই দাবিটাকেই এস্টাবলিশ করছে। জি, আমরা শেষের দিকে আছি। এবিএম মোশাররফ হোসেন, ছোট্ট করে একটু শুনবো, 30 সেকেন্ড। না, এটা তো মাসুদ কামাল ভাই বলেছে, এই কথাটাই আমরা বলেছি। আপনি দেখেন, আপনি বলছেন যে বাধ্য না, বাধ্য। আমাদের কনস্টিটিউশনের গণপ্রতিনিধি 126-এ যদি আপনি যান, সেখানে বাধ্য। নির্বাচন কমিশনে যদি কোনো ডিমান্ড করে সেইটা সরকার পালন করতে বাধ্য। এটা না, আমি একটু আপনি 126-এ আপনি দেখেন গিয়ে 126-এ যদি আপনি দেখেন তো সুতরাং এখানে নির্বাচন কমিশন কি বলেছে? কারণ আমাদের গণপ্রতিনিধি অধ্যাদেশ 91-এ আপনি আছে স্পষ্ট ভাষা যে কথাটি মাসুদ কামাল ভাই বলেছেন। আপনি যদি মনে করেন আপনি ফেয়ার ইলেকশন করতে পারছেন না, আপনি নির্বাচন স্থগিত করতে পারেন, সেটি করতে পারে। আপনি যদি মনে করেন আপনি ফেয়ার ইলেকশন করতে পারেন, নির্বাচন বাতিল করে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে না, আমি এই দুইটাও আমার সক্ষমতা নাই, আপনি ওই লোকের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলাও করতে পারেন। আপনি সেইটাও আপনার আইনে ক্ষমতা দেওয়া আছে। তাইলে আপনার এই ক্ষমতা প্রয়োগ করার সংকটটা কোথায়? আপনার অর্থাৎ আপনার মেরুদণ্ড সোজা নেই, আপনার সরকারের উপর নির্ভরশীল, সরকার যা বলবে তাই করবেন। তাইলে তো একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব না। একটু 10 সেকেন্ড শুনে আসি একটু ছোট্ট করে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা কথা বলছি। নির্বাচন কমিশনের ভূমিকা, কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারতো কিনা কুমিল্লা নির্বাচনে, যে কথা এসেছে। নির্বাচন কমিশনের ভূমিকা, ক্ষমতা, দায়িত্ব, কর্তব্য সংবিধান এবং আইন দ্বারা নির্দিষ্ট করা আছে। এটা হচ্ছে কাগজে, বইয়ে আছে। এখন বাস্তবতা যা দেখছি, নির্বাচন কমিশনের ভূমিকা অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়। আর নতুন কমিশন, হাবিবুল আউয়াল কমিশন যে কাজটি করেছে, নির্বাচন কমিশনের প্রথম যে এসিড টেস্ট বলতে কুমিল্লা নির্বাচন, এখানে নির্বাচনের সময়ে তফসিলের পরে নির্বাচনী এলাকা, ওই উপনির্বাচন হোক, মেয়র নির্বাচন হোক, এলাকাটা কমিশনের কর্তৃত্বে থাকে। সে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয়, এখানে যদি মনে করে আরো 10 জন এমপি এনে এখানে দাঁড় করানো দরকার, কিংবা আরো সরকারি কর্মকর্তা আনা দরকার, নির্বাহী বিভাগকে সহায়তা দিতে বাধ্য। এটা হচ্ছে দায়িত্ব। কিন্তু যদি সহায়তা না দেওয়া হয় তাহলে কিন্তু বলা নাই, যদি সে না দেন সংশ্লিষ্ট বা স্থানীয় প্রশাসন, তাহলে উনি কি করতে পারবেন সেটি কিন্তু আর বলা নাই। এমন আজকে সময় নাই। বাহারকে যদি এলাকা ত্যাগ করার চিঠি দেওয়া হয়ে থাকে, এটা বাহাউদ্দিন সাহেবকে অনার করা উচিত ছিল, সম্মান দেখানো উচিত ছিল। একই কথা বলেছেন, একই আইন প্রণেতা হিসেবে। আর উনি যেহেতু ওই এলাকার ভোটার, উনি ভোটের দিন এসে ভোট দিয়ে চলে যাবেন, কিন্তু নির্বাচনের আগের সময়গুলোতে চলে যেতে পারতেন। জি, সময় নাই এমন মনে। আপনি একদম বললে এক কথা যদি বলেন, আপনি যেটা বলছেন যে ব্যবস্থা নেওয়ার সুযোগ অবশ্যই আছে। আপনি আর্টিকেল 7-এ যদি যান, জি, আর ওই আলোচনা গেলে না, আর্টিকেল 7-এ যদি যান, লম্বা হয়ে যাবে। কনস্টিটিউশন ভায়োলেশনের জন্য আপনার শাস্তির ব্যবস্থা আছে। নিশ্চয়ই সেটা আরো অনেক কিছু ছিল, কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা আজকে আর সুযোগ নাই। জনাব এবিএম মোশাররফ হোসেন, জনাব মাসুদ কামাল, জনাব মাইনুল আলম, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।